প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকে আলোচনা করব কাস্টমস আইনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে। বাংলাদেশে কাস্টমস আইন কত সালের এবং কত নম্বর আইন, এটা অনেকেই আসলে জানার বিষয়। 1969 সালের এই কাস্টমস আইন প্রণীত হয় এবং এটা 4 নম্বর আইন 1969 সালের। কাস্টমসের আসলে জলসীমা বলতে কি বুঝি, এটা আমাদের অনেকেরই জানা থাকতে পারে বা নাও জানা থাকতে পারে। বাংলাদেশের যথোপযুক্ত যে ভূমি উপকূলে থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্র সীমা পর্যন্ত বাংলাদেশ কাস্টমস জলসীমা অবস্থিত। এটা আইনে বলা আছে। বিল অফ এন্ট্রি কি? বিল অফ এন্ট্রি অনেকেই জানি, আবার অনেকেই এই বিষয়টা নিয়ে ক্লিয়ার না। প্রিয় দর্শক, এই বিষয়টা আজকে একটু চেষ্টা করবো আলোচনা করার জন্য। একটি মেমো বা পত্র যা কোনো আমদানিকারক তার পণ্য আমদানির পর ওয়ারহাউসে নেওয়ার জন্য কাস্টমস অফিসে প্রেরণ করেন, যাতে পণ্যের বিবরণ উল্লেখ থাকে, তাকেই বলা হয় বিল অফ এন্ট্রি। বিল অফ এক্সপোর্ট জিনিসটা কি, সেটাও তো আমাদের জানার আগ্রহ থাকতে পারে নিশ্চয়ই। তাহলে চলুন আলোচনা করি। একটি মেমো বা চিঠি, যেটাকে যাই বলি না কেন, যা কোনো রপ্তানিকারক তার পণ্য রপ্তানির জন্য ওয়ারহাউসে নেওয়ার পর কাস্টমস অফিসে প্রেরণ করেন, যাতে পণ্যের বিবরণটা উল্লেখ থাকে, এটাকে বিল অফ এন্ট্রি বলা হয়। এখন অনেকেই আবার বলতে পারেন যে কাস্টমস এরিয়া জিনিসটা কি। এটা একটা টার্ম, লিগ্যাল টার্ম। কাস্টমস এরিয়া, এটার একটা ব্যাখ্যা প্রয়োজন। আসলে সংক্ষেপে যেটা বলতে পারি যে কাস্টমস কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত যে এলাকা, সেখানে আমদানিকৃত পণ্য খালাস করা এবং রপ্তানির জন্য যে পণ্য সংরক্ষণ করা হয়, উক্ত যে এলাকা সরকারি অফিসিয়াল গ্যাজেট দ্বারা ঘোষিত হয়, সেটাকে কাস্টমস এরিয়া বলা হয়। এখন এক্সপোর্ট ম্যানিফেস্ট কি? এক্সপোর্ট ম্যানিফেস্ট জিনিসটা কি, এটা নিয়ে অনেকের মনে কনফিউশন হইতে পারে বা অনেকের জানার ইচ্ছা থাকতে পারে। প্রিয় দর্শক, এটা ক্লিয়ার করে নিচ্ছি। একটি নির্ধারিত চিঠি যা রপ্তানি পণ্যর বা কার্গো বা যাত্রী বা যে ক্রু বিষয়ক যে তথ্যের বিবরণ সহ কাস্টমস কম্পিউটার সিস্টেমে যে উক্ত কাস্টমস অঞ্চলের ব্যবহারকারীর দ্বারা এটা প্রেরণ করা হয়, এটাই হচ্ছে মূলত বিষয়টা। ল্যান্ড কাস্টমস স্টেশন কি? এটা ছোট্ট একটা বিষয়। এটা ল্যান্ড কাস্টমস স্টেশন অনেকেই জানেন, যে কোনো নদীবন্দর বা স্থলবন্দর, যেটাই বলি না কেন, যার মাধ্যমে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে পণ্য রপ্তানি করা যায় বা অন্যান্য দেশ থেকে বাংলাদেশে পণ্য আমদানি করা হয়, সেটাকেই কিন্তু ল্যান্ড কাস্টমস স্টেশন বলা হয়। প্রি শিপমেন্ট এজেন্সিকে নিয়োগ দেয়। একটা প্রশ্ন আসতে পারে যে আপনাদের মনে, যে প্রি শিপমেন্ট এজেন্সি, এটাকে আবার কে নিয়োগ দেয়, কি জিনিস? সরকার অফিসিয়াল গেজেটের মাধ্যমে প্রি শিপমেন্ট এজেন্সিকে নিয়োগ দিতে পারে। স্মাগল কি? স্মাগল, এটা আমরা বলি স্মাগলিং বা স্মাগল, ভেরি সিম্পল একটা ইস্যু। এটা আসলে পাচার। নির্দিষ্ট আইন দ্বারা যে নিষিদ্ধ কোনো পণ্য আমদানি বা রপ্তানি বা শুল্ক ফাঁকি দেওয়ার জন্য কোনো পণ্য যদি লুকিয়ে রাখে কেউ বা লুকিয়ে যদি আনে, চোরাচালান হিসেবে এটাকে গণ্য করা হয়, এটাকে স্মাগল বলা হয়। কোনো আমদানি পণ্য যদি ক্ষতিগ্রস্ত, অবনতিপ্রাপ্ত, নিখোঁজ অথবা ধ্বংসপ্রাপ্ত হয়, এই ক্ষেত্রে শুল্ক কিভাবে নির্ধারণ করা হবে? এটা একটা প্রশ্ন আমাদের মনে আসলে আসতেই পারে। ধরুন, কোনো পণ্য আমদানি হওয়ার পর যদি দেখা যায় যে এটি এর পরিবহনের সময় বা আনলোড করার সময় বা এরপর কিন্তু পরীক্ষা করার আগে এটি সার্বিক বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে এই কোম্পানি বা আমদানিকারক বা এজেন্ট এর কোনো ইচ্ছাকৃত অবহেলা নেই, তাহলে আমদানিকারক বা মালিকের বা এজেন্টের লিখিত যে আবেদন আছে, আবেদনের প্রেক্ষিতেই কিন্তু একজন সহকারী কমিশনার বা এই পদমর্যাদার নিচে নয় এমন অফিসার দ্বারা ক্ষতিগ্রস্ত পণ্যের মূল্য যথাযথভাবে হিসাব করে, প্রদর্শক যেটা বলছিলাম যে বিল অফ এন্ট্রি অথবা বিল অফ এক্সপোর্ট কি সংশোধন করা যায় নাকি যায় না? কোনো পণ্য যদি কাস্টমস এলাকা হইতে অপসারণের পর বিল অফ এন্ট্রি অথবা বিল অফ এক্সপোর্ট সংশোধন করা যাবে না। যদি এটা অপসারণ করা হয় তাহলে আর যাবে না। আমদানিকৃত পণ্যর যে শুল্ক হার আছে, সেটার মূল্য এবং বিনিময় হার নির্ধারণের তারিখ কিভাবে নির্ণয় করা হবে? এটা একটা প্রশ্ন আমাদের মনে আসতেই পারে। কোনো পণ্য বা দেশীয় ভোগের জন্য আমদানিকৃত তার জন্য প্রযোজ্য শুল্ক হার, মূল্য, বিনিময়
নির্ধারণের জন্য যেদিন পণ্যের বিল অফ এন্ট্রি দাখিল করা হবে বা বিল অফ এন্ট্রি নম্বর বরাদ্দ করা হবে, যদি ওয়্যারহাউস থেকে পণ্য বের করার জন্য বিল অফ এন্ট্রি দাখিল করা হবে বা বিল অফ এন্ট্রি নম্বর বরাদ্দ করা হবে, সেদিন আমদানিকৃত পণ্যের শুল্ক হার, মূল্য এবং বিনিময় হার নির্ধারণের তারিখ হিসাবে গণ্য করা হবে। কিন্তু কোনো পণ্য যদি যে যানবাহন দ্বারা মানে আমদানি করা হচ্ছে তার আসার আগেই বিল অফ এন্ট্রি দাখিল করা হয়, তবে যেই তারিখে যানবাহনটি আমদানি ম্যানিফেস্ট প্রদান করবে সেই তারিখেই কিন্তু আমদানিকৃত পণ্যের শুল্ক হার, মূল্য এবং যে বিনিময় হারটা আছে সেটা নির্ধারণের তারিখ হিসাবে বিবেচিত হবে। আশা করি প্রিয় দর্শক এটা বুঝতে পেরেছেন। রপ্তানিযোগ্য বা রপ্তানি শুল্ক নির্ধারণের তারিখ কিভাবে নির্ণয় করা হবে, এটা আসলে কোনো পণ্য রপ্তানির জন্য যেদিন বিল অফ এন্ট্রি বা বিল অফ এক্সপোর্ট জমা দেওয়া হবে সেই দিনই রপ্তানি শুল্ক নির্ধারণের তারিখ হিসাবে গণ্য হবে। কিন্তু কোনো পণ্যর ক্ষেত্রে যদি বিল অফ এক্সপোর্ট না থাকে, তবে যেদিন পণ্য কোনো যানবাহনে লোড করা হবে সেদিন রপ্তানি শুল্ক নির্ধারণের তারিখ হিসাবে গণ্য হবে সেই দিনটাই। তো প্রিয় দর্শক, আরও কিছু বিষয় আলোচনা করা আজকের পর্বে প্রয়োজন বলে আমি মনে করি। কোনো অসত্য ঘোষণা বা ভুল ঘোষণার পরিণতিতে কি বিবেচনা হবে? যদি কেউ একটা রং ডিক্লারেশন দেয় তাহলে, বা যদি কেউ ফলস ডিক্লারেশন দেয় তাহলে কি হবে? যদি কোনো ব্যক্তি কাস্টমস সংশ্লিষ্ট কোনো বিষয়ে ভুল তথ্য দেয় বা ভুল ঘোষণা করে, যার ফলে কোনো শুল্ক বা চার্জ আরোপ করা হয়নি বা ভুল করে ফেরত প্রদান করা হয়েছে, তাহলে যে উক্ত ব্যক্তি উক্ত শুল্ক পরিশোধ করবে না এই মর্মে নোটিশ প্রদান করবে, এবং এর পরিমাণ যদি 1000 টাকা বা এর বেশি হয় এর জন্য 5 বছরের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করতে হবে। তবে উক্ত ভুলের জন্য যদি নির্ধারিত টাকার পরিমাণ 1000 টাকার কম হয় তাহলে কিন্তু এই টাকা সংশ্লিষ্ট ব্যক্তিকে তা পরিশোধ করতে হবে না। সংশ্লিষ্ট ব্যক্তির কোনো ভুলের জন্য যদি কাস্টমস শুল্ক বেশি আসে এবং তা পরিশোধ করা হয়, তবে তা ফেরত প্রদানের জন্য 6 মাস মেয়াদের মধ্যেই আবেদন করতে হবে। এটা মোটামুটি কাস্টমস অ্যাক্টের মধ্যেই সুস্পষ্টভাবে এই বিষয়গুলো কিন্তু আলোচনা আছে। আমদানিকৃত যে পণ্য আছে সেই পণ্য রপ্তানির উপর শুল্ক প্রত্যর্পণের বিধানটা আসলে কী বা কেমন, এটা জানা দরকার আমাদের প্রিয় দর্শক। কোনো পণ্য অন্য কোনো দেশ হইতে আমদানির পর যদি 2 বছরের ভিতর বাংলাদেশের বাইরে রপ্তানি করার জন্য বিল অফ এক্সপোর্ট দাখিল করা হয় এবং একজন সহকারী কমিশনার বা তার নিম্ন পদমর্যাদার নন এমন অফিসার দ্বারা যদি কাস্টমস অফিসে শনাক্ত করা হয় যে ওই পণ্য আমদানি করা হয়েছে, তবে উক্ত পণ্য এর জন্য 7/8 প্রত্যর্পণ হিসেবে ফেরত পাবেন। এটা একদম সুস্পষ্টভাবে আইনে বলা আছে। তো দর্শক, যেটা বলছিলাম, যদি এই আমদানি ও রপ্তানির মধ্যবর্তী সময়ে এই পণ্য ব্যবহার করা হয়ে থাকে, তবুও এই পণ্যের উপর সংশোধিত যে পরিশোধিত যে শুল্ক আছে সেটা প্রত্যর্পণের মাধ্যমে ফেরত প্রদান করা হবে। আবার কোনো বস্তু রপ্তানির জন্য এর যে কাঁচামাল সংগ্রহ করার সময় যে শুল্ক প্রদান করা হয়েছে তা বিস্তারিত প্রত্যর্পণের মাধ্যমে ফেরত প্রদান করতে হবে। এখন প্রত্যর্পণ না মঞ্জুর হওয়ার ক্ষেত্রসমূহ কী কী? যদি কোনো পণ্য রপ্তানি পণ্য তালিকায় সংযুক্ত না থাকে এবং পণ্য রপ্তানির 6 মাসের মধ্যে প্রত্যর্পণ দাবি করা হয় এবং কোনো একক চালানে প্রত্যর্পণ দাবির অর্থ 100 টাকার নিচে হয়, তবে উক্ত ক্ষেত্রগুলোতে কিন্তু প্রত্যর্পণ দাবি নামঞ্জুর হবে। প্রিয় দর্শক, আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কখন প্রত্যর্পণ প্রদান করা হবে। কোনো পণ্যবাহী জাহাজ বা যানবাহন বাংলাদেশ হতে প্রস্থান না করা পর্যন্ত এবং সমুদ্রে যাত্রা না করা পর্যন্ত কোনো প্রকার প্রত্যর্পণ করা যাবে না। এটা একদম ক্লিয়ার আইনে বলা আছে। এখন প্রশ্ন আসতে পারে যে প্রত্যর্পণ যে দাবিদার সেটা কিরূপ ঘোষণা করে প্রত্যর্পণ দাবি করবে, কি ধরনের ঘোষণা করবে? আসলে প্রত্যর্পণ যিনি দাবিদার তার নিজের স্বাক্ষরকৃত বা তার নিজের পক্ষের
উপযুক্ত যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি থাকবেন, ব্যক্তি কর্তৃক স্বাক্ষরকৃত ঘোষণাপত্র এরূপ ঘোষণা করবেন যে, এই ঘোষণাপত্রের মাধ্যমে এরকম একটা ঘোষণা করবেন যে উক্ত পণ্য প্রকৃতপক্ষেই রপ্তানি করা হয়েছে এবং বাংলাদেশের আর কোনো স্থানে পুনরায় অবতরণ করে নাই বা এটা ল্যান্ড বা এটাকে খালাস করা হয় নাই। সেই বিষয়টাই কিন্তু এখানে সুস্পষ্টভাবে আইনে বলা আছে প্রিয় দর্শক। তো কাস্টমস আইন সম্পর্কে মোটামুটি প্রাথমিক পর্বের মানে অর্থাৎ প্রথম পর্বের পার্ট 1-এর যেই আলোচনাটা ছিল সেটা আজকে এমনই ছিল। তো আজকে চেষ্টা করেছি বেসিক অর্থাৎ পার্ট 1-এ কিছু ধারণা দেওয়ার জন্য প্রিয় দর্শক। আশা করি পার্ট 2 পরবর্তীতে পার্ট 3 বা অন্যান্য যেই পর্বগুলো আছে সেগুলোতে আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব রেলেভেন্ট জাজমেন্ট সহ পরবর্তীতে আরেকটু আপনাদের যেন সহজে বুঝতে পারেন, সহজবোধ্য হয় সেই বিষয়গুলো আলোচনা করার জন্য। অ্যাকচুয়ালি কাস্টমস আইনটা যদি বোঝা যায় তাহলে কিন্তু জটিল নয়, কিন্তু শুনতে এবং এটার ভাষাগুলো বা এটার বিভিন্ন টার্মস বা টার্মিনোলজিগুলো সম্মানিত বিচার প্রার্থী সহ সংশ্লিষ্ট অনেকের কাছে হয়তো জটিল মনে হতে পারে, এটা হওয়া স্বাভাবিক, কিন্তু এটা এতটা জটিল নয় যদি সেটাকে একটু ভালোভাবে আয়ত্ত করা যায়। তো আজকের আলোচনা এ পর্যন্তই প্রিয় দর্শক, আশা করি সাথেই থাকবেন। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে আবার হাজির হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। ভালো থাকুন, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় চলুন আমরা গ্রহণ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।